নমস্কার। আজ আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে ডুব দেব। ১৮৫৫-৫৬ সালের সাঁওতাল বিদ্রোহ। হ্যাঁ, ঔপনিবেশিক ভারতে এটা ছিল একটা খুবই উল্লেখযোগ্য প্রতিরোধ, যেখানে একদম সাধারণ মানুষজন তাদের শোষণ, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ঠিক। আমাদের আজকের আলোচনাটা মূলত সাঁওতাল বিদ্রোহ কারণ ও ফলাফল শিরোনামের একটা লেখার উপর ভিত্তি করে। আমরা চেষ্টা করব বুঝতে যে ঠিক কি কি কারণে, কোন পরিস্থিতিতে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয়েছিলেন, আর তার ফলটা ঠিক কি দাঁড়িয়েছিল। বিশেষ করে ওই যে সিধু কানুর মতো নেতারা কিভাবে তারা উঠে এলেন, আর রাজমহল পাহাড়ের ওই দামিন-ই-কোহ এলাকা, সেখানে তাদের জীবনযাত্রা কিভাবে ব্যাহত হলো, এই পুরো প্রেক্ষাপটটা বোঝা খুব দরকারি, তাই না? একদম। চলুন তাহলে কারণগুলো দিয়ে শুরু করা যাক। সাঁওতালরা তো ওই দামিনী কোহ অঞ্চলে, যাকে বলে পাহাড়ের প্রান্তদেশ, সেখানে নতুন করে বসতি গড়ে তুলেছিল, তাই তো? হ্যাঁ, সেখানে ওরা জঙ্গল কেটে চাষবাস করে থাকছিল। ঠিক, বেশ শান্তিতেই ছিল বলা যায়। কিন্তু তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা ধীরে ধীরে তাদের জীবনে সমস্যা তৈরি করতে শুরু করল। আর প্রথম বড় ধাক্কাটা এলো বোধহয় ভূমি রাজস্ব নিয়ে। হ্যাঁ, ঠিক তাই। ভাগলপুরের তৎকালীন কালেক্টর অগাস্টাস ক্লিভল্যান্ড, তিনি প্রথম সাঁওতালদের জমির ওপর খাজনা বসান। কিন্তু ব্যাপারটা তো সেখানেই থামেনি। শুনেছি খাজনার পরিমাণ নাকি দিন দিন বেড়েই চলেছিল। এর প্রভাব কেমন ছিল? মারাত্মক প্রভাব। দেখুন, প্রথমত, যে জমিটা তারা নিজেদের পরিশ্রমে তৈরি করল, তার ওপর খাজনা দেওয়াটাই তো তাদের কাছে একটা অন্যায় ব্যাপার ছিল। নিজেদের তৈরি করা জমি। হ্যাঁ, তার উপর আবার খাজনার পরিমাণটা ক্রমশ বাড়ছে। এই বোঝাটা তাদের অর্থনৈতিক অবস্থাকে ভীষণভাবে দুর্বল করে দেয়। আর এই সুযোগটাই নিল আরেক দল। আপনি কি দিকুদের কথা বলছেন? মানে ওই বহিরাগত মহাজন আর ব্যবসায়ীরা? ঠিক ধরেছেন। সাঁওতালরা এদের দিকু বলতো। এই মহাজনরা যা করত তা হল চড়া সুদে ঋণ দিত। আচ্ছা। এবার ধরুন, খাজনা দিতে বা অন্য কোনো দরকারে সাঁওতালরা একবার ঋণ নিল। ব্যাস, সেই ঋণের জাল থেকে বেরোনো প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াত। সুদের হার কি এতটাই বেশি ছিল? সোম বেশি। আসল শোধ হয়ে গেলেও সুদ বাকি, আবার সেই সুদের ওপর সুদ। একটা চক্রবৃদ্ধি হারে শোষণের ব্যবস্থা আর কি। আর ব্যবসার ক্ষেত্রে সেখানেও তো শুনেছি ভয়ানক প্রতারণা হতো। ওই যে কেনারাম আর বেচারাম বাটখারার গল্পটা। ওহো, সেটা তো আর কাঠি ওপরে। জিনিস কেনার সময় ব্যবহার হতো বেশি ওজনের বাটখারা, কেনারাম। আর সাঁওতালরা যখন কিছু বিক্রি করতে যেত, তখন ব্যবহার হতো কম ওজনের বাটখারা, বেচারাম। ভাবা যায়, এটা তো সির্ফ দিনের আলোয় ডাকাতি। একদম তাই। পুরোপুরি পরিকল্পিত শোষণ। একদিকে জমির খাজনা বাড়ছে, অন্যদিকে মহাজনের ঋণ, আবার ব্যবসায় এই চরম ঠকবাজি, এই তিনটে মিলে সাঁওতালদের অর্থনৈতিক মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছিল। নিজেদের জিনিসের ন্যায্য দাম তো পেতই না, উল্টে ঠকে যেত। প্রতিনিয়ত। এর সাথে তো আরও অত্যাচার ছিল। যেমন ধরুন, রেলপথ তৈরি হচ্ছিল তখন, সেখানে শ্রমিক হিসেবে কাজে লাগানো হতো সাঁওতালদের। সেখানে কি ধরনের শোষণ চলত? সেখানেও প্রায় জোর করে, বলতে গেলে নামমাত্র পারিশ্রমিকে বেগার খাটানো হতো। শুধু তাই না, ওই ঠিকাদার বা কোম্পানির কর্মচারীরা, তারা সাঁওতালদের সামান্য যা সম্বল তাও কেড়ে নিত। যেমন ধরুন, জোর করে তাদের হাঁস, মুরগি, ছাগল এসব নিয়ে চলে যেত রসদ হিসেবে। এটা তো সরাসরি তাদের জীবন জীবিকার ওপর হামলা, তাই না? একদিকে পয়সা দিচ্ছে না, আবার জিনিসও কেড়ে নিচ্ছে। অর্থনৈতিক শোষণ, শারীরিক শ্রমের শোষণ, আবার সম্পদ লুট, সব একসাথে। এর সাথে আবার কৃষিকাজেও তো হস্তক্ষেপ করা হচ্ছিল, ওই নীল চাষের ব্যাপারটা। হ্যাঁ, নীল চাষ ছিল আরেকটা বড় কারণ। ইংরেজরা আর তাদের দেশীয় সহযোগীরা, জমিদাররা, নিজেদের লাভের জন্য সাঁওতালদের ভালো জমিতে, যেখানে ধান চাষ হতো, সেখানে জোর করে নীল চাষ করাতো। কিন্তু নীল চাষ তো জমির উর্বরতা নষ্ট করে দেয়। ঠিক তাই। ফলে খাদ্যশস্যের উৎপাদন কমে যাচ্ছিল। তাদের খাদ্য নিরাপত্তাও তো প্রশ্নের মুখে পড়ে গেল। নিজের জমিতে নিজের খাবার ফলাতে পারছে না, নীল চাষ করতে বাধ্য হচ্ছে। তাহলে তো দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে সাঁওতালদের অবস্থা ক্রমশ খুব খারাপ হয়ে উঠছিল। কিন্তু বিষয়টা কি কেবল অর্থনীতিতেই আটকে ছিল?
তাদের সমাজ জীবনে বা ধরুন প্রশাসনিক দিকের কি প্রভাব পড়ছিল? না না, শুধু অর্থনীতি নয়। দেখুন, সাঁওতালদের নিজেদের একটা বেশ গোছানো সামাজিক আর প্রশাসনিক ব্যবস্থা ছিল। গ্রামে তাদের পঞ্চায়েত ছিল, তারাই নিজেদের সমাজের বিচার করত, নিয়ম কানুন দেখত, একটা ঐতিহ্যবাহী শাসন ব্যবস্থা আর কি। নিজস্ব ব্যবস্থা। হ্যাঁ, কিন্তু ব্রিটিশরা যখন তাদের আইন কানুনগুলো সাঁওতালদের এলাকায় চালু করল, তখন এই নিজেদের ব্যবস্থাটা পুরো ভেঙে পড়ল। তার ফলে কি হলো? সমস্যা হলে তাদের ব্রিটিশ কোর্টে যেতে হতো। হ্যাঁ, কিন্তু সে আদালত, তার ভাষা, তার নিয়মকানুন সবই তো সাঁওতালদের কাছে আছে না। আর তাছাড়া আদালতগুলো ছিল বেশ খরচের ব্যাপার, আর প্রায়শই দেখা যেত রায় যাচ্ছে জমিদার বা মহাজনদের পক্ষে। ও আচ্ছা, মানে ন্যায় বিচার পাওয়াটা কঠিন ছিল। একরকম অসম্ভবই ছিল বলা যায়। নিজেদের সমাজের সমস্যা নিজেদের মতো করে মেটানোর যে অধিকার, সেটাই তারা হারিয়ে ফেলল। এটা তাদের স্বাধিকার আর আত্মসম্মানের উপর একটা বিরাট আঘাত ছিল, বুঝলেন তো? অবশ্যই। আর এর সাথে কি ধর্মীয় বা সাংস্কৃতিক দিকেও কোনো চাপ ছিল? সেটাও একটা কারণ হিসেবে উঠে আসে। শোনা যায় খ্রিশ্চান মিশনারিরা তখন সাঁওতালদের মধ্যে ধর্ম প্রচার করছিলেন এবং কোনো কোনো ক্ষেত্রে জোর করে বা নানা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা চলছিল বলেও অভিযোগ ওঠে। এটা সাঁওতালদের নিজস্ব যে সংস্কৃতি, তাদের যে ধর্মবিশ্বাস, যে সামাজিক রীতিনীতি, তার ওপর একটা আঘাত হিসেবেই তারা দেখছিল। সব মিলিয়ে যদি দেখেন, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক পরাধীনতা, সামাজিক অবিচার, আবার এই সাংস্কৃতিক আগ্রাসন, সব মিলিয়ে একটা চরম অসহ্য পরিস্থিতি তৈরি হয়েছিল। এই জমে থাকা ক্ষোভটাই কি শেষ পর্যন্ত বিদ্রোহের চেহারা নিল? একদম। 1855 সাল 30 জুন ভাগনাদিহির মাঠে প্রায় 1010 সাঁওতাল জড়ো হলেন। নেতৃত্বে ছিলেন সিধু মুর্মু আর কানহু মুর্মু, দুই ভাই। হ্যাঁ, সিধু আর কানহু। তারা সেখানে ঘোষণা করলেন যে তারা আর ব্রিটিশ শাসন মানবেন না, খাজনা দেবেন না। তারা নিজেদের স্বাধীন সরকার গড়বেন। এটাই ছিল সাঁওতাল বিদ্রোহ বা হুলের আনুষ্ঠানিক শুরু। বিদ্রোহ তো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল শুনেছি। কাদের ওপর তাদের মূল লক্ষ্য ছিল? হ্যাঁ, খুব দ্রুত ছড়িয়েছিল। বীরভূম, ভাগলপুর, সিংভূম, হাজারিবাগ, বাঁকুড়া, মুর্শিদাবাদ, এইসব অঞ্চলে। আর তাদের মূল রাগটা ছিল ওই দিকু মহাজন, জমিদার, দারোগা অর্থাৎ পুলিশ আর ব্রিটিশ কর্মচারী, যারা সরাসরি শোষণের সাথে যুক্ত ছিল তাদের ওপর। আচ্ছা। তারা সরকারি অফিস, থানা, জমিদারদের কাছারি, মহাজনদের আড়ত এসব আক্রমণ করতে শুরু করে। কিন্তু এত বড় বিদ্রোহ ব্রিটিশ সরকার নিশ্চয়ই চুপ করে বসে থাকেনি। তাদের প্রতিক্রিয়া কি ছিল? ব্রিটিশরা প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়লেও খুব তাড়াতাড়ি তারা অত্যন্ত কঠোর দমননীতি নেয়। বিশাল সেনাবাহিনী নামানো হয়। আর সাঁওতালদের অস্ত্র? তাদের অস্ত্র তো ছিল খুবই সাধারণ, মূলত তীরধনুক, টাঙ্গি, তলোয়ার এসব। আর অন্যদিকে ব্রিটিশ সেনাদের হাতে আধুনিক বন্দুক, কামান। লড়াইটা ছিল একেবারে অসম। এই দমনের মাত্রাটা কেমন ছিল? ক্ষতি বা হতাহতের সংখ্যা? দমন অভিযান ছিল ভীষণ নিষ্ঠুর আর রক্তক্ষয়ী। ব্রিটিশ সেনারা নির্বিচারে গুলি চালিয়েছে। বিভিন্ন সূত্র থেকে যা জানা যায়, তাতে প্রায় 23,000 সাঁওতাল এই বিদ্রোহে প্রাণ হারিয়েছিলেন। 23,000? এটা তো একটা বিশাল সংখ্যা। হ্যাঁ, অল্পনীয়। অজস্র সাঁওতাল গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাদের ঘর বাড়ি ফসল সব ধ্বংস করে দেওয়া হয়। এমনকি নারীদের ওপরেও অত্যাচারের অভিযোগ পাওয়া যায়। আর নেতাদের কি হলো? সিধু, কানহু? নেতাদের পরিণতিও খুব মর্মান্তিক। প্রধান নেতা সিধু আর কানহুকে নির্মমভাবে হত্যা করা হয়। সিধুকে সম্ভবত ধরার পরেই হত্যা করা হয়, আর কানহুকে ভাগনাদিহি গ্রামেই গুলি করে মারা হয় বলে শোনা যায়, যদিও ফাঁসির কথাও বলা হয়। তাদের ভাই চাঁদ ও ভৈরব তো ছিলেন? হ্যাঁ, তারাও এই লড়াইয়েই প্রাণ হারান। আরও অনেক নেতাকে হয় ফাঁসি দেওয়া হয়, নয়তো হত্যা করা হয়। নেতৃত্বকে একেবারে নির্মূল করে দেওয়ার একটা চেষ্টা ছিল। এত নৃশংসভাবে বিদ্রোহ দমন করার পর কি ব্রিটিশ সরকার কোনো নীতি বদলালো, নাকি সব আগের মতোই চলতে থাকল? কারণ বিদ্রোহটা যে একটা গভীর ক্ষোভের প্রকাশ ছিল, তা তো স্পষ্ট। এখানেই একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, বিদ্রোহটা যদিও খুব নির্মমভাবে দমন করা হয়েছিল, ব্রিটিশ সরকার এটা বুঝে পেরেছিল যে সাঁওতালদের সমস্যাগুলো বা তাদের ক্ষোভের কারণগুলোকে আর স্রেফ উপেক্ষা করা যাবে না।
এর একটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক ফল হল সরকার সাঁওতালদের একটা পৃথক জনগোষ্ঠী বা উপজাতি হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দিল। এই স্বীকৃতিটা কেন জরুরি ছিল? এর কি কোনো প্রশাসনিক দিক ছিল? অবশ্যই ছিল। এই স্বীকৃতির ফলেই তাদের জন্য একটা আলাদা প্রশাসনিক এলাকার দাবিটা জোরদার হয় এবং সরকার সেটা মানতেও বাধ্য হয়। 1856 সালেই মানে বিদ্রোহ দমনের ঠিক পরেই ভাগলপুর আর বীরভূম জেলার কিছু অংশ নিয়ে সাঁওতাল পরগনা নামে একটা নতুন জেলা তৈরি করা হলো। সাঁওতাল পরগনা। হ্যাঁ, আর এই এলাকাটাকে নন রেগুলেশন জেলা হিসেবে ঘোষণা করা হলো। নন রেগুলেশন জেলা এর মানে কি? সাঁওতালদের এতে কি সুবিধা হলো? এর মানে হলো এই জেলায় সোজাসুজি সাধারণ ব্রিটিশ আইনকানুনগুলো খাটবে না। এখানকার প্রশাসন ব্যবস্থাটা একটু অন্যরকম হবে, যেটা সাঁওতালদের যে ঐতিহ্য, তাদের যে রীতিনীতি তার প্রতি কিছুটা হলেও সংবেদনশীল হবে, এরকম একটা ভাবনা ছিল। আচ্ছা। আর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই জেলায় খ্রিস্টান মিশনারি ছাড়া অন্য বহিরাগতদের, বিশেষ করে ওই দিকু মহাজন বা ব্যবসায়ীদের ঢোকা বা তাদের কাজকর্মের ওপর কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। যদিও সেই নিয়ন্ত্রণ বাস্তবে কতটা কাজ করেছিল তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। তাহলে তো দেখা যাচ্ছে এত দমনপীড়ন, এত মানুষের প্রাণের বিনিময়ে হলেও বিদ্রোহটা সাঁওতালদের জন্য কিছু অধিকার বা স্বীকৃতি আদায় করতে পেরেছিল। একটা আলাদা এলাকা তৈরি হলো, তাদের জাতি হিসেবে স্বীকৃতি মিলল। হ্যাঁ, এটাই এই বিদ্রোহের একটা জটিল দিক। একদিকে যেমন অপরান্ত ক্ষতি, পরাজয়, অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক অর্জনও কিন্তু ছিল। বিদ্রোহটা বাহ্যিকভাবে ব্যর্থ মনে হলেও এটা ঔপনিবেশিক সরকারকে বুঝিয়ে দিয়েছিল যে আদিবাসী জনগোষ্ঠীকে পুরোপুরি অগ্রাহ্য করে শাসন চালানো যাবে না। তাদের দাবি দেওয়া কিছুটা হলেও মানতে বাধ্য হয়েছিল। ঠিক, আংশিকভাবে হলেও। আর এর কি কোনো সুদূর প্রসারী প্রভাব ছিল? যেমন ধরুন সাঁওতাল বা অন্যান্য আদিবাসী মানুষদের রাজনৈতিক চেতনার ওপর? হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম। অবশ্যই ছিল। এই বিদ্রোহ সাঁওতালদের মধ্যে তো বটেই, ভারতের অন্যান্য প্রান্তের আদিবাসী এবং কৃষক জনগোষ্ঠীর মধ্যেও একটা গভীর রাজনৈতিক চেতনার জন্ম দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে একজোট হলে, সংগঠিত হলে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। আর শাসককেও দাবি মানতে বাধ্য করা যায়। অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাদের সম্মিলিত স্মৃতিতে এটা বীরত্ব আর প্রতিরোধের একটা গৌরবময় অধ্যায় হয়ে আছে। তাহলে যদি পুরো বিষয়টা আমরা একটু গুছিয়ে নিই, সাঁওতাল বিদ্রোহের মূলে ছিল নানা রকম শোষণ। অর্থনৈতিক শোষণ, যেমন খাজনা, মহাজনী কারবার, ব্যবসায় ঠকানো, বেগার খাটানো, নীল চাষে বাধ্য করা। হ্যাঁ, আর তার সাথে রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া, মানে তাদের নিজস্ব শাসন ব্যবস্থাটা ভেঙে দেওয়া। এবং সাংস্কৃতিক আগ্রাসন, ওই ধর্মান্তরের চেষ্টার মতো বিষয়গুলো। এই সব কিছুর বিরুদ্ধেই ছিল তাদের লড়াইটা। একদম। আর ফলাফলটাও ছিল দ্বিমুখী। একদিকে যেমন ভয়ঙ্কর দমনপীড়ন, হাজার হাজার মানুষের মৃত্যু, নেতাদের হত্যা, গ্রাম ধ্বংস। অন্যদিকে সাঁওতালদের পৃথক জাতি হিসাবে স্বীকৃতি। তাদের জন্য সাঁওতাল পরগনা নামে আলাদা জেলা গঠন আর কিছু প্রশাসনিক রক্ষা কবচ করতে পারে এবং দীর্ঘমেয়াদী অধিকার আদায়ের যে সংগ্রাম, তার একটা ভিত্তিও তৈরি করে দিতে পারে। সত্যি, ইতিহাস ঘাঁটলে এই ঘটনাগুলো আমাদের অনেক কিছু ভাবায়। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এত বড় একটা গণপ্রতিরোধ আর তার এমন জটিল ফলাফল, ইতিহাস যে কত স্তরযুক্ত হতে পারে। ঠিক বলেছেন। এটা শুধু ব্রিটিশ শাসনের চরিত্রটাকেই তুলে ধরে না, বরং প্রান্তিক মানুষদের যে প্রতিরোধ, তাদের আত্মপরিচয় টিকিয়ে রাখার যে লড়াই, সেই শক্তিটাকেও দেখায়। সাঁওতাল বিদ্রোহ, ঔপনিবেশিক ভারত আর আদিবাসী প্রতিরোধের সম্পর্ক বোঝার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা ভাবনা আসছে যেটা হয়তো আমাদের শ্রোতাদেরও একটু ভাবাতে পারে। আমরা দেখলাম যে সাঁওতাল বিদ্রোহকে ভীষণভাবে দমন করা হয়েছিল, মানে সামরিক দিক থেকে দেখলে এটা ব্যর্থ হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এর কিছু দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল ছিল। প্রশ্নটা হলো, ঐতিহাসিক দিক থেকে দেখলে একটা সশস্ত্র প্রতিরোধ যখন এভাবে বাহ্যিকভাবে ব্যর্থ হয়, তখন সেটা আর কিভাবে একটা জনগোষ্ঠীর পরিচয়, তাদের অধিকার বা একটা অঞ্চলের প্রশাসনিক কাঠামোর ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারে। এটা খুব গভীর একটা প্রশ্ন, আর এর উত্তরটাও বেশ স্তরযুক্ত। সাঁওতাল বিদ্রোহ নিজেই কিন্তু এর একটা দারুণ উদাহরণ।
দেখুন, বাহ্যিক পরাজয় সত্ত্বেও এই বিদ্রোহটা সাঁওতালদের যে কালেকটিভ মেমরি বা সম্মিলিত স্মৃতি তার মধ্যে ঢুকে গেছে। তাদের জাতিগত ঐক্য তাদের পরিচয়ের বোধকে আরও জোরদার করেছে। আচ্ছা। এই বিদ্রোহে যে বীরত্বের গল্প, সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের প্রেরণা দিয়েছে। আর প্রশাসনিকভাবে যেটুকু পরিবর্তন এলো, যেমন সাঁওতাল পরগনা তৈরি হওয়া, সেটা পরবর্তীকালে তাদের অধিকার সংক্রান্ত দাবি দাওয়াগুলো পেশ করার জন্য একটা আইনি বা প্রশাসনিক প্ল্যাটফর্ম তো দিল। একটা ভিত্তি তৈরি হলো। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এই আপাত ব্যর্থ বিদ্রোহগুলোই আসলে ভবিষ্যতের সফল আন্দোলনের জমি তৈরি করে দেয়। কারণ এগুলো শোষণের চেহারাটাকে সবার সামনে আরও স্পষ্ট করে তোলে, প্রতিরোধের দরকারটাকে প্রতিষ্ঠা করে, আর মানুষের মধ্যে একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক চেতনার জন্ম দেয়। সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। একদম। এটা শুধু তাৎক্ষণিক কিছু পরিবর্তন এনেছিল তাই নয়, বরং সাঁওতালদের আত্মপরিচয় আর অধিকার আদায়ের যে লম্বা লড়াইয়ের ইতিহাস, তাতে একটা মাইল ফলক হয়ে আছে। এই ধরনের ব্যর্থ প্রতিরোধগুলো আসলে ইতিহাসের গতিপথকে হয়তো অলক্ষ্যেই কিন্তু নিশ্চিতভাবে বদলে দেয়।